হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদেরকে গল্প শোনাবো। আমার এই আসরের নাম গালগপ্প আসর। হাই, কেমন আছো? আজকে তোমরা চেয়েছো যে আমি একটা গল্প বলি এবং তোমরা ভূতের গল্প শুনতে চাচ্ছ। তার আগে বলে নিই, আমি কিন্তু খুব ভালো করে গল্প বলতে জানি না, তাই আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু বলার চেষ্টা করছি। কেমন? ভূতের গল্প সাধারণত ছোটদেরকে ভূতের গল্প বলতে গেলে যেন সিরিয়াস কোনো ভূতের গল্প হয়ে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। তথাপি আমি কিন্তু গল্প বলার সময় অনেক সময় খুব সিরিয়াস ভূতের গল্পও বলে ফেলি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আবার তোমরা কিছু মনে করো না, সব ভূতগুলোকে আবার সত্যি মনে করে ফেলিও না। গল্প কিন্তু গল্পই, ঠিক আছে? সে ভূতের গল্প হোক, জিনের গল্প হোক, পেতনি গল্প হোক, যেই গল্প হোক না কেন, গল্প কিন্তু গল্পই, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে শুরু করা যাক। চার বন্ধু মিলে বেড়াতে যাবে ঠিক করলো। তো তারা চারজনের মধ্যে দুজন ছিল ছেলে, দুজন ছিল মেয়ে। এক ছেলের নাম ছিল সোহাগ, অন্য ছেলের নাম ছিল রতন। আর মেয়েদের মধ্যে একজনের নাম ছিল সীমা, আরেকজনের নাম ছিল মণি। সোহাগ এবং রতন আর সীমা আর মণি চারজন মিলে অনেক দূরে বেড়াতে যাবে বলে ডিসিশন নিয়েছে। এই জন্য তারা কি করলো, অ্যাডভেঞ্চারাস জার্নি করার জন্য, অর্থাৎ একটা অ্যাডভেঞ্চার ভাব থাকবে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার ভাবটা বুঝো তো? অজানা পথে যাতায়াত করা, অজানা পথে নতুন কিছু আবিষ্কারের নেশায়, নতুন কিছু দেখার নেশায় যারা বের হয়, সেই জার্নিটাকে বলা হয় অ্যাডভেঞ্চারাস জার্নি। তো অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য তারা বের হলো এবং তারা রাত 12টার ট্রেনে যাবে বলে ঠিক করেছে, ঠিক আছে? রাত 12টার ট্রেনে যাবে। এখন তারা রাত 12টার টিকিট কেটে তারপর যথারীতি তারা ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে তারা পৌঁছালো প্রায় 11:15, ঠিক আছে? 11টা বেজে গিয়েছে, আরও 15 মিনিট হয়েছে। এই সময় তারা ওখানে পৌঁছালো। ওখানে যখন তারা পৌঁছালো তখন তাদের কেমন জানি মনে হলো যে প্ল্যাটফর্মটা নীরব, নিস্তব্ধ, কোনো মানুষজন নেই চারিদিকে, এরকমটা মনে হচ্ছিল। কারণ আসলে তারা খেয়াল করলো যে চারিদিকে কোনো মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না। আর যতটুকু চোখ যায়, অর্থাৎ চোখে যতটুকু দেখা যায় ততটুকু দূরত্ব পর্যন্তই একটু আলোকিত মনে হয়। বাকি চারিদিকটা একেবারে নিকষ কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার, আহা, কিছু বোঝাই যাচ্ছে না। অর্থাৎ যেটুকু আলো প্ল্যাটফর্মের মধ্যে ছিল তার আশেপাশে বাইরে, একটা নির্দিষ্ট জায়গার বাইরে আর কিছুই দেখা যাচ্ছিল না। তারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত হলো। সবাই বেশি চিন্তা করে না, চিন্তা বেশি করে কিন্তু সীমা বেশি চিন্তা করে। তো এখন সীমা বলেই ফেললো, সে বলেছে, এই দেখতে পাচ্ছিস আশেপাশে তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না? তো রতন বলল, তুই একটু বেশি পণ্ডিত, বেশি ভাবিস, তোকে বলছে কেউ দেখা যাচ্ছে না, ভালো করে চোখ দিয়ে দেখ আশেপাশে, ঠিকই 2-1 মানুষ চোখে পড়বে, আমরা হয়তো মানুষজন খেয়াল করছি না, এই জন্য চোখে পড়ছে না, এরকমটা রতন বলল। রতন এই কথাটা শেষ করার সাথে সাথে সীমা কিছু বলতে চাইবে, অর্থাৎ রতনের কথার পিঠে কিছু বলবে, ওইটা আর হলো না। সে দেখলো যে আসলে সত্যি সত্যি 2-1 মানুষ দূর থেকে হেঁটে হেঁটে আসছে, ডান দিক থেকে আসছে, বাম দিক থেকে আসছে, সামনের দিক থেকে আসছে, পেছন দিক থেকে আসছে। হঠাৎ করেই সীমার মনে হলো যে এই রতনের কথা শেষ হওয়ার পরপরই মানুষজন কেমন জানি আসা যাওয়া করা শুরু করে দিয়েছে। তো তখন মনি বলল, ওই তো মানুষজন তো ঠিকই আসা যাওয়া করছে, কই মানুষজন তো আছে, খেয়াল তো করিনি, এতক্ষণ মানুষ ছিল না। এদিকে সোহাগ কিন্তু চুপচাপ ছিল। সোহাগ অবশ্য বরাবরই চুপচাপ থাকে, সে খুব একটা বেশি কথা বলে না। এমন নয় যে সে একেবারেই কথা বলে না, সেরকমও নয়। তো যাই হোক, সোহাগ বলল, এই চল আমরা প্ল্যাটফর্মে ওই যে রেল মাস্টারের ওখানে গিয়ে দেখি আমাদের টিকিটটা ঠিক মতো আছে কি না, চল আমরা যাচাই বাছাই করে নিই, টিকিট ঠিকঠাক করে নিই।
আর ট্রেন আসতে তো এখনও সময় আছে, চল আমরা এখানে প্ল্যাটফর্মের ভেতরে আমরা বসি, বসার যে জায়গা আছে ওখানে গিয়ে বসি। তো ওরা 4 জন গিয়ে দেখলো যে স্টেশন মাস্টারের ওখানে, যেখানে টিকিট কাউন্টারের ওদিকে, ওরা গিয়ে তাদের টিকিটটা কনফার্ম করার জন্য ওখানে দেখলো যে টিমে একটা আলো জ্বলছে। আলোর তেমন একটা তীব্র আলো নয়, ক্ষীণ আলোর মতো। সেখানে একটা লোক বসে আছে, বেশ বয়স্ক, মোটা, একদম গোছা করা তার মোচ, তারপরে চোখের ওপরে গোল একেবারে ভারী কাচের চশমা, ভালো করে চোখগুলো দেখা যায় না, ডাব ডাব করে, মানে কেমন একটা অবস্থা। বড় লেন্স, কাচের যে বড় বড় গোল গোল চশমা দেখা যায়, অনেক বুড়ো মানুষরা পরে, আর চোখগুলো কীরকম অস্বাভাবিক বড় বড় দেখা যায় ওরকম। তো এখন সেই লোকটা বসে আছে আর মাথা একদম নিচু করে সে মানে কলম দিয়ে কী জানি লিখছে, লেখালেখি হচ্ছে। তো সেখানে রতন গিয়ে বললো যে আমাদের টিকিটগুলো একটু চেক করে দিন, আমাদের ট্রেনটা রাত 12টার সময়, দেখুন তো সব ঠিক আছে কিনা, রাত 12টার ট্রেনটা আসবে তো 12টার সময়। তখন লোকটা একটু করে মাথা উঁচু করলো, মনে হচ্ছে সে এই মাত্র ঘুম থেকে উঠেছে, মাথা তুলতে না জানি তার কত কষ্ট, মানে মনে হচ্ছে তার মাথাটা অনেক ভারী, ভারী একটা বস্তু উপরের দিকে আস্তে আস্তে করে তাকাচ্ছে, এরকম একটা ভাব। তো এখন সেই বুড়া লোকটা বলল যে হ্যাঁ, ট্রেন তো রাত 12টা আসবেই, হ্যাঁ তোমরা পাশের রুমে ওখানে গিয়ে, ওখানে একটা খালি ঘর আছে, ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো, ওখানে বসো, ট্রেন যখন আসবে বড় করে হুইসেল বাজবে, বড় করে একটা বাঁশি বাজাবে, হর্ন দেবে, তখন তোমরা জানতে পারবে, ঠিকই বুঝতে পারবে ট্রেন এসেছে, ঠিক আছে, ওখানে যেয়ে বসো। তারপরে রতনের মানে ওই লোকটার কথা শুনে রতনের হাসি চলে আসলো। মনি তো অলরেডি হেসেই ফেলছে, হ্যাঁ। তো হাসির আওয়াজে কিন্তু লোকটা মনির দিকে একটু করে তাকালো মনে হলো, তো মনি আবার হাসি তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। ওই সীমা বললো যে যেখানে সেখানে তুই হেসে ফেলিস, আওয়াজ ছাড়া হাসতে পারিস না। তো মনি সীমাকে বললো যে তুই তো হাসতেই জানিস না, আমি তো তাও আওয়াজ করে হোক আওয়াজ না করে হোক হাসতে তো পারি। তো এদিকে রতন আবার বলছে এই দুজন আবার ঝগড়া করে ফেলে না, তোমরা মেয়েরা খালি ঝগড়া করো, এক মেয়ে আরেক মেয়ের সাথে খালি ঝগড়া করো, এই 2টা মেয়ে নিয়ে খুব সমস্যা। সীমা বললো এই মুখ সামলে কথা বলবি, আমরা কোনো ঝগড়া করি না, ছেলেরা বেশি ঝগড়াটে। এভাবে করে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। ওদিকে সোহাগ, একে তো সে কম কথা বলে, তারপরে আবার গ্যাঞ্জাম পছন্দ করে না। সোহাগ তাড়াতাড়ি বললো যে এই প্লিজ, এখন আমরা বেড়াতে যাচ্ছি, এই সময় এই সমস্ত করিস না, আর এত রাতে এই সমস্ত ভালো লাগে না, হইচই, চল আমরা পাশের রুমে গিয়ে বসি। তো 4 জন বন্ধু মিলে সবাই পাশের রুমে গেল, পাশের রুমে গিয়ে তারা বসলো, দেখলো যে একটা টেবিল আছে পাশের রুমে, টেবিলে 4টা চেয়ার দেখে 4 জনেই মনে হতে লাগলো যেন কেউ যেন জানতো তারা 4 জন আসবে আর 4 জন এই 4টা চেয়ারে বসবে, হ্যাঁ একটা টেবিল। তো মানে কেমন জানি তারা ভাবতে লাগলো যে কাকতালীয় একটা বিষয় আছে কি না, তো অদ্ভুত কোনো বিষয় আছে কিনা এটা ভাবতে লাগলো। তো রতন আবার পেটে কথা রাখতে পারে না, সে ঠুস ঠুস বলে ফেলে। তো সে বললো যে আরে বাস, সুন্দর একটা টেবিল, তার উপরে 4টা মাত্র চেয়ার, আরে চারদিকে 4টা চেয়ার, সুন্দর তো, তার মানে আমাদের 4 জনের জন্য 4টা চেয়ার কেউ রেডি করে রেখেছে। আরেকটা জিনিস খেয়াল করেছিস, এই রুমে কিন্তু আর কোনো টেবিল নেই, আর কোনো চেয়ারও নেই, আর কিছুই নেই। তখন মনি বলল যে তুই কি বলতে চাচ্ছিস, কি খেয়াল করবো, চারিদিকে কিছু নেই, খালি একটা টেবিল আর 4টা চেয়ার, কি মনে করবো এখানে? সীমা বলছে মনে আর কি করবি, এটা হচ্ছে ভূতের বাড়ি, আর এখানে শুধুমাত্র আমাদের 4 জনের জন্য 4টা চেয়ার আছে, এটাই বলতে চাচ্ছে রতন। তখন সোহাগ বলল এই প্লিজ, এই সমস্ত ভূতের কথাটা তো বলিস না তো এখন। তখন মনি আবার ক্যাক করে হেসে ফেলল, সে আবার একটু ছেলেদের মতো আর মেয়েদের মতো মিশিয়ে হাসে, আর হাসার সময় তার আওয়াজ হয়। তখন মনি বলল যে সোহাগ কি ভয় পাচ্ছিস, হ্যাঁ ভূতের ভয় পাচ্ছিস, ওই দেখ তোর পেছনে একটা সাদা শাড়ি পরে চুলওয়ালা একটা পেতনি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। সোহাগ তখন বললো যে তুই নিজেই তো পেতনি চাইতে কম কি, তুই তো দেখতে তো পেতনির থেকেও বিশ্রী, হ্যাঁ। আচ্ছা, এদের 4 জনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, তারপর এই ফাঁকে রতন বললো যে আয় চল আমরা চেয়ারে একটু বসি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চল একটু বসি, এখনও হাতে সময় আছে। তো ওরা ঘড়ি দেখলো যে 11টা 15 মিনিট। হঠাৎ করে
রতন একটু অবাক হয়ে গেল। সে ভাবলো যে তার ঘড়ি মনে হয় বন্ধ হয়ে আছে। সে ঘড়িটাকে কয়েকবার বাড়ি টাড়ি মারলো হাতে। তো আমরা হাত ঘড়ি পরে অনেক সময় হাতে বাড়ি মারি না, হাত ঘড়িকে ঠিক করার জন্য, ওটা ব্যাটারি ঠিক আছে কিনা দেখার জন্য, ওই রকম। তো রতন সেটা করলো। সেটা করার পরে তখন দেখলো যে না, ঘড়ি ঠিকই আছে, ঘড়ি চলছে, কিন্তু সময় তখনও 11:15। তখন তার একটু অবাক লাগলো। সে বলল যে এই সোহাগ, তোর ঘড়ি আছে? তো বললো যে হ্যাঁ ঘড়ি আছে। তো বলছে দেখ তো কয়টা বাজে। তখন সোহাগ দেখলো, দেখে বললো যে 11:15। তারপরে বললো যে মনিকে বললো, মনি তোর ঘড়ি আছে? বলে যে ঘড়ি নেই, মোবাইল আছে। তো মোবাইলে দেখতো কয়টা বাজে। তো সেও মোবাইল বের করে বললো যে 11:15। এবার সীমা বলল যে তুই কি এখন আমাকেও জিজ্ঞেস করবি? আমিও কি মোবাইল আর ঘড়ি দেখে বলবো যে এখন কয়টা বাজে? ঠিক আছে, আমিও বের করে বলছি। হ্যাঁ, এটা তো ভূতের বাড়ি, দেখি ভূত আমার জন্য কী রেখেছে। তখন সেও ঘড়ি বের করলো এবং সেখানে দেখলো 11:15। অর্থাৎ সময় তখনও সবার ঘড়িতে একই রকম। পরে ওরা চিন্তা করলো, কী রে, আমরা তো আসলাম মনে হয় 11:15 বাজতেছিল, তাই না? অত ওই সময়টাই তো ছিল মনে হয়, সময় কি আর বাড়েনি? তখন রতন পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, বা ওর কাছে এই বিষয়টা একটু অবাক লাগছিলো, তারপরে সে ওটাকে অ্যাভয়েড করে বলল যে না না ঠিকই আছে, হয়তো আমরা 10:15 এসেছিলাম, কিংবা হতে পারে আমরা হয়তো 11:15 আগে এসেছিলাম, আর মানে মনে করেছি যে 11:15 এসেছি, মানে 11:15 এগিয়ে গিয়েছে, হতে পারে না, ভুল হতে পারে না। তো বলে কি যে আচ্ছা ঠিক আছে, চল আমরা চেয়ারে বসি, এখানে আর এই গবেষণা করে লাভ নেই। তারপরে সবাই ব্যাগপত্র, যার যার ব্যাগপত্র টেবিলের উপর রেখে 4টা চেয়ারে 4জন বসে গেল। বসে তারা কিছুক্ষণ চিন্তা করতে লাগলো, ভাবতে লাগলো, এদিক ওদিক তাকাতে লাগলো। তখন ভাবলো যে 4 কোণা একটা রুম, সেই রুমের 4টা কোণা কিছু নাই, কিন্তু মোটামুটি পরিষ্কার, আবছা আলো। যে আলোটা জ্বলছে সে আলোটা খুব বেশি আলোকিত নয়, আবার খুব বেশি অন্ধকারও নয়। তো ওরা এভাবে করে নিজেদের মধ্যে চিন্তা করলো যে কী করা যায়, সময়টা কিভাবে কাটবে। তখন একজন বললো যে চল আমরা একটা কাজ করি, আমরা একটা খেলা খেলি। কী খেলা খেলবো? যে চোর ডাকাত বাবু পুলিশ খেলি। একটা কাগজ কেটে সেখানে লিখে চোর ডাকাত বাবু পুলিশ খেলি, সময়টাও কেটে যাবে, আর ট্রেন যখন আসবে তখন তো হুইসেল বাজাবে, বাঁশি বাজাবে, তখন তো আমরা বুঝতেই পারবো যে ট্রেন এসেছে। তো রতন কী করলো, তড়িৎ গতিতে ব্যাগ থেকে একটা খাতা বের করে সে কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলার জন্য কাগজ রেডি করতে লাগলো। এই খেলাটা তো তোমরা সবাই জানো, তাই না? আচ্ছা, তোমরা কি কখনো খেলেছো এই খেলাটা? আচ্ছা। এরপর হঠাৎ করে সীমা বলল, একটু গরম গরম লাগছে, একটু মুখটা ধুই, কেমনই লাগছে, শুকনো শুকনো লাগছে। তো তখন সোহাগ বলল যে হ্যাঁ মুখটুক ধুয়ে নিই, আমরাও মুখটুক ধুয়ে নিই, এটা ভালো হবে। তারপর মনি বলল যে আমার একটু টয়লেট লেগেছে। আচ্ছা, এই ঘরে কি টয়লেট আছে নাকি? তখন সবাই দেখলো যে হ্যাঁ কোণার দিকে একটা টয়লেট আছে, ছোট, কিন্তু খুব ভালো করে প্রথমে দেখা যায়নি। তো মনি বলল যে আমি একটু টয়লেট করে আসি, দেখি টয়লেটে কী অবস্থা। তো এখন মনি টয়লেটে গেল, সেখানেও কিন্তু আলো খুব একটা বেশি নেই, তাও যথেষ্ট ঠিক আছে। তো মনি গেল এবং সেখানে দেখলো যে হ্যাঁ বেসিনে কলে পানি আছে, তারপরে যেখানে পেশাব করার জায়গা সেখানেও পানি আছে। আর আমরা যেখানে যাব, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা তো ছোট্ট মানুষ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেখানে যাও সেখানে টয়লেটে চট করে ঢুকার আগে টয়লেটটা পরিষ্কার আছে কি না বা টয়লেটের অবস্থা কী তা কিন্তু আগে দেখে নেবে, ঠিক আছে? আর সেখানে টয়লেটের মধ্যে দেখবে পানি আছে কি না। আর তোমরা এখন যে বয়স, তোমরা অবশ্যই মানে পেশাব করার পরে পানি ব্যবহার করবে, ঠিক আছে? করো তো তোমরা, তাই না? হ্যাঁ, অবশ্যই পানি ব্যবহার করবে। পানি আছে কি না সেটা আগে কনফার্ম হয়ে নেবে যে বাথরুমে পানি আছে কি না। তো এখন মনি সেরকম সব কিছু দেখে টেখে তারপরে সে টয়লেট ঢুকলো। তারপর মুখ টুক ধুয়ে সুন্দর করে সে বের হলো। বের হওয়ার পরে সে ভাবতে লাগলো যে মুখটা সে টাওয়েল দিয়ে মুছতে লাগলো। মুছতে মুছতে সে সেখানে দেখলো যে ঘরের মধ্যে ঠিক একটি দেয়ালে মানে আবছা একটা ছোট আকারে আয়না আছে, শুধু একটা আয়না, তেমন একটা পরিষ্কারও না, আবার তেমন একটা ঝাপসাও না, মোটামুটি। সে আসলে মুখটা মুছতে মুছতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে সে ভালো করে মুখটা মুছতে লাগলো, দেখে দেখে মুছতে লাগলো যতটুকু আয়নাতে তাকে দেখা যায়। এবং সে চিন্তা করতে লাগলো এটা ভেবে যে
একটা রুম, সেই রুমের মধ্যে কেবলমাত্র একটা টেবিল, 4টা চেয়ার, আর এই দেয়ালের এক কোণা, এই ঘরের এক কোণাতে একটা টয়লেট, আর এখানে একটা আয়না। কিন্তু আয়নার সামনে আর কিছু নাই, শুধুমাত্র একটা আয়না। এত বড় দেয়ালের মধ্যে কোনো পেন্টিং নাই, কিচ্ছু নাই, কিন্তু আয়নাটা কেন? মানে আয়নাটা থাকা বা না থাকা নিয়ে তার মনের মধ্যে একটা কিন্তু প্রশ্ন উঠলো। তো ও মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজেকে দেখছে, এবং ও আয়নাটা যেহেতু বেশি একটা পরিষ্কার ছিল না, সে বারবারই চেষ্টা করছে আয়নার মধ্যে দিয়ে নিজেকে ভালো করে দেখার জন্য। হ্যাঁ, আমরা অনেক সময় এটা করি, তাই না? কোনো একটা আয়নার সামনে দাঁড়ালে বা গ্লাসের সামনে দাঁড়ালে আমাদের নিজেদের চেহারাটা একটু ভালো করে দেখতে চাই, তাই না? সেও তাই করছিল আসলে। এটা কোনো প্রয়োজন ছিল না তার, কিন্তু সে কেন জানি এটা করছিল। বারবারই সে মুখ মুছছে আর আয়নাটা ভালো করে দেখার চেষ্টা করছে, নিজেকে দেখার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে তার মনে হলো আয়নাতে সে যে মুখ মুছছে, তার যে মুভমেন্টটা হচ্ছে, আয়নাতে যে তাকে দেখা যাচ্ছে তার কোনো মুভমেন্ট হচ্ছে না। তখন হঠাৎ করে সে অবাক হয়ে গেল, সে একটা ঝাড়ি খেয়ে মানে দাঁড়িয়ে গেল, একটু ভয়ও পেল। সে তখন আবার ভালো করে খেয়াল করলো, তখন দেখলো যে তার হাতে টাওয়েল আছে এবং হাতটা তার মুখের কাছে ধরা, কিন্তু আয়নাতে যাকে দেখা যাচ্ছে সেটা তাকেই দেখা যাচ্ছে, কিন্তু তার কোনো হাত পা নড়ছে না, সে কিন্তু স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। তখন এটা দেখে মনি হঠাৎ করে করে একটা চিৎকার করে রাখলো, চিৎকার দিল। তখন তাড়াতাড়ি করে সীমা তার দিকে গেল, বলে যে মনি কী হয়েছে? তো বলতেছে কি যে এই আয়নাটাতে না মানে এই আয়নাটাতে না আমাকে না দেখা যাচ্ছে, আমাকে নাকি কাকে দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, মানে কিন্তু মানে সে কিন্তু নড়াচড়া করছে না, মানে স্থিরভাবে কেউ একজন আছে ওখানে। তখন বলছে কেউ একজন আছে মানে কে আছে? বলে কি মানে আমি আছি। বলে তুই আছিস? হ্যাঁ, তো তুই আছিস, তোকে দেখা যাচ্ছে। বলছি না, কিন্তু আমি আছি, কিন্তু আমি তো মুখ মুছছি। কিন্তু সে কিন্তু এমনিতেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, সে কোনো মুখ টুক মুছছে না। দূর, ভয় লাগাচ্ছিস, মনি সবসময় ফাজলামি এগুলো করিস। তখন মনি বলে যে আমি মোটেও ফাজলামি করতেছি না, আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, তখন রতন বললো যে হ্যাঁ তুমি তো সত্যবাদী যুধিষ্ঠিরের বউ, হ্যাঁ, বা ওর থেকে কোনো কিছু একটা ওর মতো আর কি। হ্যাঁ, যুধিষ্ঠিরই তুমি একটা। হ্যাঁ, তখন মনি বলে কি এই রতন, মুখ সামলে কথা বলবি, আমি কিন্তু সত্যি কথা বলছি। তখন রতন বলে যে কই দেখি কিসের স্থিরভাবে দাঁড়িয়ে থাকে আয়নার মধ্যে, দেখি। তখন সেও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে সে চোখকে টেরা করছে, এরকম করছে, ওরকম করছে, ভুরু উঠাচ্ছে, চুলকে হাতাহাতি করছে, দুষ্টামি করতেছে, নাক টানতেছে। তো বললো কি কই আয়না তো ঠিকই আছে, আমি যা করি আয়নার ভিতরে আমি তো তাই করছি। হ্যাঁ, শুধু ফাজলামি। যে ঠিকই তো আছে আয়নাতে, দেখ তোরা দেখ। তখন সীমা বললো যে থাক আর দেখে কাজ নেই, ঠিক আছে। তখন সীমা কী করলো, মনিকে নিয়ে আবার চেয়ারে বসিয়ে দিল। তাও মনি তখন ভাবতে লাগলো, তার মাথার ভেতরে আওলা ঝাওলা ঘুরতে লাগলো, এবং মাঝে মাঝে তার চিন্তা হতে লাগলো যে ধুর, আমি বোধহয় খুব বোকা, মানে একা টয়লেটে গিয়েছি, তারপর বের হয়েছি, একে তো আলো টালো সব কম, রাতের বেলা, এখানে তো আলোকিত না জিনিসটা, একদম কিসের একটা ভুতুরে স্টেশনের মধ্যে আমরা এসে গেলাম। তো এখানে আসার পর থেকে এমনি তো মনটা কেমন করছিল, এই জন্য মনে হয় আয়নাতে সেই উল্টাপাল্টা কিছু একটা দেখেছে, তার মনে হলো এটা। তো সেই জন্য সে পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল, চুপচাপ বসে রইল। তারপরে সে বলল কি এই সময় কত হয়েছে দেখতো। তো তারা আবার ঘড়ি দেখে, সময় দেখে যে 11:15। আরে কি আশ্চর্য! এবার কিন্তু সোহাগ একদম বিরক্ত হয়ে গেল। সে বলল যে আমরা কিন্তু এসেছি অনেকক্ষণ হয়েছে, ইতিমধ্যে 12টা বেজে যাওয়ারই কথা, কিন্তু এই অবস্থায় কেন? আমাদের ঘড়ি, মোবাইল সবখানে দেখতে পাচ্ছি যে 11:15। ঘটনাটা কি? চলো আমরা স্টেশন মাস্টারের কাছে একটু দেখা করে আসি, বলি ওনাকে। তখন সোহাগ এবং রতন দুজনেই উঠে পড়ল। তো সোহাগ এবং রতন যাওয়ার সময় বলল যে মনি আর সীমা তোমরা থাকো, তোমরা দুজন এখান থেকে কোথাও যাবে না, এখানে বসে থাকো, আমরা স্টেশন মাস্টারের সাথে দেখা করে আসি যে সময়ের অবস্থাটা কী। তো তারা গেল। এদিকে মনি আর সীমা দুজনে বসে রইল। বসে তারপরে সীমা বললো যে তুই কি পানি খাবি? মনি বললো যে না, আমি কোনো পানি টানি খাবো না। তো সীমা বললো যে আমার একটু টয়লেট যাওয়া দরকার। তখন মনি বললো কি যে আমি একা বসে থাকতে পারবো না, আমিও তোর সাথে টয়লেটে যাবো। সীমা হেসে দিল, বলে কি আমি টয়লেট করবো, তুই কি আমার টয়লেটের ভেতরে দাঁড়িয়ে থাকবি না বাইরে দাঁড়িয়ে থাকবি, কোনটা বল? তখন মনি বলছে না, আমি টয়লেটের ভেতরে দাঁড়িয়ে থাকবো, আমি উল্টো মুখে হয়ে দাঁড়িয়ে থাকবো, তুই টয়লেট করবি, সমস্যা কী?
হ্যাঁ, কারণ আমার খুব ভয় লাগছে, প্লিজ আমি টয়লেটের ভেতরে থাকবো। তো সীমা আর কী করবে, মনিকে আর বিরক্ত করলো না, মনিকে বললো যে আচ্ছা ঠিক আছে চল। তো দুজনে টয়লেটে গেল, একজন উল্টো মুখ হয়ে দাঁড়িয়ে থাকলো, আরেকজনে টয়লেট সারতে লাগলো। তারপর দুজনে টয়লেট থেকে আবার ফ্রেশ হয়ে আসলো। আসার পরে দেখা যায় তখনও পর্যন্ত রতন আর ও সোহাগ ফিরে নাই, তারা এখনও আসে নাই। তখন তারা চিন্তা করলো যে কী ব্যাপার, স্টেশন মাস্টারের কাছ থেকে ওই সময়ের কথা জিজ্ঞেস করতে বুঝে এত সময় লাগে, এই রুমের পাশের রুমেই তো স্টেশন মাস্টার বসে আছে। হ্যাঁ, তখন মনি বললো যে তাই তো, আমিও তো তাই ভাবছি। তখন সীমা বললো যে চল আমরাও গিয়ে দেখে আসি। তখন মনি বলছে না না না, আমরা গেলে যদি আবার ওরা এসে আমাদেরকে না পায়, চল আমরা একটু বসি আর 5-10 মিনিট বসি, তারপরে যদি দেখি ওরা আসে নাই তখন আমরা যাব। তখন সীমা বললো যে আচ্ছা ঠিক আছে। তো মনি চেয়ারে বসে গেল, আর সীমা কী করলো, ওই আয়নার সামনে এসে নিজের চেহারাটা একটু দেখে নিতে থাকলো। তো সীমা সেই আয়নার সামনে এসে মুখটা মুছলো, তারপরে চুল আঁচড়ালো। চুল আঁচড়াতে আঁচড়াতে সে মনে করতে লাগলো যে একটু আগে তো মনি বলছিল যে আয়নাতে নাকি স্থিরভাবে দেখা যায়, স্থিরভাবে কে জানি তাকিয়েছিল তার মতোই। তো সে এটা ভাবতে ভাবতে চুল আঁচড়াচ্ছিল। চুল আঁচড়াতে হঠাৎ করে সে ভাবতে দেখলো যে সেও ওভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সে কোনো চুল আঁচড়াচ্ছে না, কিন্তু ওর হাতে চিরুনি আছে। ও হঠাৎ করে চিরুনিটা হাতে চেপে ধরলো, চিরুনিটা আরও শক্ত করে ধরলো, ধরে তারপরে চুল আঁচড়ালো আবার। তখন দেখলো যে না, সীমা আয়নার ভেতরে যে সীমাকে দেখা যাচ্ছে সে কোনো চুল আঁচড়াচ্ছে না, সে স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। তখন সীমা আয়নার একটু কাছে গিয়ে ভালো করে দেখতে লাগলো যে আসলে কি আয়নাতে কোনো সমস্যা আছে নাকি। ভালো করে দেখতে গেল, তখন দেখলো যে ভিতরে সীমা যাকে দেখা যাচ্ছে সে খিক খিক করে হাসা শুরু করছে, হাসতে লাগলো, কিন্তু হাসির কোনো আওয়াজ নেই, মানে চেহারাটা বিকৃত হয়ে হাসতে লাগলো সে। তো সীমা তখন দৌড়ে এসে চেয়ারে বসে পড়লো। তো মনি বললো যে কী হয়েছে সীমা, কী হয়েছে? সীমা মাথা নিচু করে বললো যে না না, আমি ভুলতে গেছি, আমি ভুলতে গেছি, আমি ভুলতে গেছি, আমি ভুলতে গেছি, এরকম বলতে লাগলো সীমা। তো মনি কী করলো, এই সীমা কী হয়েছে বল না, তুই কি আয়নাতে আয়নার সামনে গিয়েছি রে, তুই কি কিছু দেখেছিস? তখন সীমা বললো যে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, আমার দিকে আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি তো চুল আঁচড়াচ্ছিলাম কিন্তু সে কোনো চুল আঁচড়াচ্ছে না। তখন মনে বললো যে সীমা আমার কিন্তু অনেক ভয় লাগছে, আমি কিন্তু বলছিলাম না তখন আমি মুখ মুছছিলাম, কিন্তু ছবি ওখানে আয়নার সামনে কিন্তু আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু মুখ মুছি নাই, স্থিরভাবে কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে আছিলাম। এখন তুমিও কিন্তু সে একই জিনিস দেখেছো তাই না? তাহলে বলো আমি কি ভুল দেখেছি? তোমার কি মনে হয় তুমি ভুল দেখেছো? সীমা বললো আমি জানি না, আমি ভুলটাও জানি না সত্যিটাও জানি না, আমার মনে হচ্ছে যে আমাদের এখন একটু ওদেরকে খোঁজ করা উচিত, রতন আর সোহাগ কোথায় গেছে, চলো চলো। ওরা ব্যাগ ট্যাগ নিয়ে, রতনের ব্যাগ আর ওদের ব্যাগ তো ওখানে ছিল, তো ওরা কী করলো, মানে চারটা ব্যাগই নিল, মানে ওরা রতনের ব্যাগ এবং সোহাগের ব্যাগ ওরাও তুলে নিল, নিয়ে বলতেছে চলো আমরা যদি বাইরে ওদেরকে দেখতে পাই, আর আমাদের ওই অ্যাডভেঞ্চারে জার্নিতে আর যাওয়াটাও দরকার নেই, ট্রেনে যাওয়া দোকানে আমরা সোজা বাড়ি চলে যাব। হ্যাঁ, সেই হিসেবে ওরা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে তারপরে তারা কী করলো, ওই স্টেশন মাস্টারের রুমে গেল। ওখানে গিয়ে দেখে যে স্টেশন মাস্টারও নেই, রতনও নেই, সোহাগও নেই, কেউ নেই। অদ্ভুত ব্যাপার। তখন ওরা ভাবলো যে কী ব্যাপার, ওরা তো এখানে আসার কথা, ওরা তাহলে গেল কোথায়? তারা ডানে বামে চারিদিকে তাকাতে লাগলো, দেখলো যে চারিদিকে যে মানুষজনও দেখা যাচ্ছিলো অল্প স্বল্প, সে মানুষজন আর দেখা যাচ্ছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথা থেকে ট্রেন আসবে, কোথায় যাবে কিছুই তারা বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ প্ল্যাটফর্মটাকে তাদের অচেনা মনে হচ্ছিল, মানে ওরা কি এখানে এসেছে নাকি ওরা এখানে আসে নাই, এমন একটা ভাব তাদের মনে হচ্ছে। যে যখন তারা প্ল্যাটফর্মে এসেছিল তখন যে পরিবেশটা ছিল, এখন ওরা বেরিয়ে এসে ওই পরিবেশটা আর দেখতে পাচ্ছে না, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ মনে হচ্ছে এবং ভিন্ন জায়গা বলে মনে হচ্ছে। তখন দুজনে ভয় পেয়ে গেল। তখন সীমা বললো যে আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ওই পাশের রুমটা থেকে আবার ঘুরে আসি। তখন মনি তার হাত চেপে ধরে, সীমা হাত চেপে ধরে বলে কি যে না না না, তুই যদি যাস তাহলে আমিও যাব, আমি এখানে একা দাঁড়িয়ে থাকতে পারবো না। তখন সীমা বলে যে আচ্ছা চল, তুইও চল। তখন ওরা দুজনে মিলে সেই রুমে গেল। সেই রুমে যাওয়ার পরে তখন দেখে যে না, সেই রুমে কেউ নাই। ওই আয়নাটা যেখানে ছিল দেখে যে উল্টো দিকের আরেকটা দেয়ালে সেই আয়নাটা, অর্থাৎ আয়নাটার দেয়ালে যে জায়গায় ছিল আগে সে জায়গায় নেই, অন্য জায়গায় আয়নাটা। এবং টয়লেটটা যেখানে ছিল সেখানে নেই, টয়লেটটা অন্য জায়গায়, কিন্তু টেবিল চেয়ার যেখানে ছিল ঠিক সেখানে আছে আগের পজিশনে। ওরা এটা দেখে অবাক হয়ে গেল, কিরে
তখন মণি বললো যে এই সীমা, টয়লেটটা জানি ওইদিকে ছিল না ওই কোনায়? তখন সীমা বললো যে মনে তো হয় না, মনে হয় এই কোনায় ছিল। বলে যে না না, তুমি ভালো করে চিন্তা করো, টয়লেটটা ওই কোনায় ছিল আর ওই পাশে ছিল আয়নাটা। তখন সীমা বললো যে কিন্তু এখন তো দেখা যাচ্ছে টয়লেটটা এই পাশে আর আয়নাটা এই পাশে। তখন মণি বলছে সীমা, আমরা মনে হয় অনেক বড় বিপদে পড়ে গেছি। আচ্ছা আবার দেখতো ঘড়িতে কয়টা বাজে। তখন তারা আবার ঘড়ি দেখলো, দেখে যে তখনও 11:15 বাজে। আরে 11:15 বাজে, ঘড়ি আগেও যায় না পরেও যায় না, কি একটা সমস্যা। তখন তারা তো রীতিমতো মানে কান্নাকাটি শুরু করে দিল ভয়ে। এখন ওরা মানে কান্নাকাটি করছে, তারপর কি করবে এখন কিছু বুঝে উঠতে পারছে না। এরপরে আবার প্ল্যাটফর্মে বাইরে এসে তখন দেখে যে ওই পাশে স্টেশন মাস্টার বসে আছে। তাড়াতাড়ি ওরা এসে বলছে যে সোহাগ আর রতন কি এখানে এসেছিল? আঙ্কেল এখানে কি এসেছিল ওরা? তখন সেই লোকটা ভারী মাথা উপরের দিকে 1 বছর ধরে তুলছে, হ্যাঁ মানে কি একটা অবস্থা, মাথাটা তুলে তখন বলে কি যে হ্যাঁ ওরা এসেছিল তো, একটু আগেই তো এসেছিল, কয়টা বাজে, তারপরে ট্রেন কয়টার সময় আসবে এগুলো জিজ্ঞেস করছিল। তো সীমা বলে যে তাহলে ওরা গেছে কোথায়? বলে যে ওরা তো পাশের রুমে গেছে। তো বলে কি এখন কয়টা বাজে? বলে যে এখন তো 11:15 বাজে। বলে আমরা যখন এসেছিলাম তখনও তো আঙ্কেল 11:15 ছিল, এখনও 11:15 কীভাবে হয়? বলে যে এখনও 11:15 বাজে, এই দেখো আমার ঘড়ি দেখো, এই যে ঘড়ি দেখো, ওই দেখো আমার দেয়ালে একটা ঘড়ি আছে, ওখানে দেখো কয়টা বাজে, এখনও পর্যন্ত সময় হয় নাই, 12টা বাজে তোমাদের ট্রেন আসবে, তোমরা যে পাশের রুমে গিয়ে বসো যাও। তখন সীমার মণি কী করলো, স্টেশন মাস্টারের কথা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে না কী করবে বুঝে উঠতে পারলো না। তারপরে মণি বলল আচ্ছা আমরা 4 জনই কি শুধু ট্রেনে যাব? ট্রেনে কি আর কোনো মানুষ যাবে না? এখানে আর কোনো মানুষকে যে দেখা যাচ্ছে না? তখন বুড়া লোকটা, বয়স্ক লোকটা বললো যে স্টেশন মাস্টার বলতেছে আয় মেয়ে, তুমি বেশি কথা বলো, আমি কি করে জানবো কে যাচ্ছে না যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি তোমরা 4 জন যাবে, আর কোনো মানুষ যাচ্ছে কি যাচ্ছে না সে আমি কি করে বলবো? আর কোনো মানুষ এলে যাবে, কেউ যদি এসে টিকিট চায় তো টিকিট দেবো, সে যাবে। তোমরা তো অনলাইনে টিকিট কেটেছো, এখন অনলাইনে তোমরা 4 জনই টিকিট কেটেছো, এখানে তো আর কোনো টিকিট দেখতে পাচ্ছি না। আর যদি কোনো টিকিট কেউ এসে যদি দেখায় তাহলে সে যাবে, কে যাবে না যাবে কই যাবে সেটা আমি কি জানি? এত কথা বলো, যাও পাশের রুমে গিয়ে বসো। এই কথাটা বললো। তখন মণি অনেক বিরক্ত হয়ে গেল। তারপরে সীমাকে বললো, সীমার দিকে তাকিয়ে বললো যে আমরা কি করবো, আমরা কি আবার ওই পাশের রুমে যাব? তখন সীমা বললো যে আর তো কোনো উপায় নেই, নাকি আমরা বাইরে বসে থাকবো। মণি বললো যে আমরা আর কোনো রুমে যাব না, আমরা এই প্ল্যাটফর্মে এখানেই বসে থাকবো, এই স্টেশন মাস্টারের সামনেই এখানে থাকবো, এখানে দাঁড়িয়ে থাকবো। তখন সীমা বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর ওরা দাঁড়িয়ে রইলো, আর স্টেশনে কিছুক্ষণ পরপর স্টেশন মাস্টারের দিকে দেখতে থাকলো। আর স্টেশন মাস্টার মাথা নিচু করে কী যে লিখতেছে আল্লাহ জানে, মানে কী যে লিখতেছে, সে লেখেই যাচ্ছে লেখা কী লেখে তা তো দেখাও যায় না কম আলোতে, সে মাথা নিচু করে লিখতেই আছে, কলমটা চলতে আছে এরকম একটা অবস্থা। তো তখন সীমা মণিকে বললো আচ্ছা উনি কী লেখে, এতক্ষণ ধরে কী লেখে, উনি তো লেখা বন্ধ হচ্ছে না। মণি বলতেছে দূর থাক গিয়ে, ওনার যা লেগে যা মন চায় তাই লেখুক, আলু বলছে কিচ্ছু জানি না, গোড়ার ডিম যা খুশি করুক। আমাদের এখন মাথা ব্যথা রতন আর সোহাগ গেছে কোথায়, সেটাই তো আসল কথা। তো সীমা বলছে চল তাহলে পাশের রুমে গিয়ে দেখি না ওরা আছে কিনা। মণি বলে যে না 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 আমি আর পাশের রুমে যাব না, তোকেও যেতে দিব না, থাক ওরা যেখানে থাকার থাকুক গিয়ে, আমি আর যাবো না, তোকেও যেতে দিব না, এখানে দাঁড়িয়ে থাক, আবার গেলে দেখবো যে ওই রুমে আমরা হারিয়ে গিয়েছি। এরকম করতে করতে একসময় দেখলো যে আকাশ পরিষ্কার হয়ে গেল, সকাল হয়ে গেল, এবং তারা মানে একটু খুশি হয়ে গেল, বিশেষ করে মনই খুশি হয়ে গেল যখন আজান দেওয়া শুরু করলো। তারপরে খুশি হয়ে গেল, তারপর চারিদিকে মন্দিরের ঘন্টা বেজে উঠলো, সবাই পূজা অর্চনা করার জন্য জেগে উঠলো মানুষজন। তারপরে পাখির কোলাহল শুরু হয়ে গেল। তারপরে তখন দেখলো যে একটা ট্রেন আসা শুরু হয়েছে, ট্রেন আসতেছে হুইসেল বাজাতে বাজাতে। তারপরে ওরা ঘড়ির দিকে তাকালো তাড়াতাড়ি, ওরা দেখলো যে সকাল হয়ে গেছে, তাই ঘড়ির দিকে দেখে যে ঘড়িতে বাজে ভোর 5টা। ওরা দুজনে অবাক হয়ে গেল, কিরে মোবাইলেও বাজে ভোর 5টা, ঘড়িতেও বাজে ভোর 5টা। তারপর ওরা বলে যে এই কিরে আমাদের তো রাতে 12টার ট্রেন, তার ধরাই হলো না, এ তো দেখি ভোর 5টার সময় ট্রেন আসতেছে।
তারপরে এবং ভোরে মানুষজন, তারপর দেখলো যে কোথা থেকে মানুষজনের চলাচল বেড়ে গেল, মানুষজন আসতেছে। তারপর হঠাৎ করে তারা একটা আওয়াজ পেল, মানে তালা খুললে যে আওয়াজ হয়, তার তালা চাবি দিয়ে তালা খুললে যে আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ। সেই আওয়াজ হওয়ার পরে তখন তারা দেখলো যে তড়িৎ গতিতে তারা অন্যদিকে ওই তালার আওয়াজের দিকে ফিরে দেখলো যে কি একজন লোক দরজার তালা চাবি দিয়ে দরজার তালাটা খুলে ভিতরে ঢুকছে, এবং সেই লোকটা এই স্টেশন মাস্টার। তারা তো অবাক হয়ে গেল, কী রে? তারা তাড়াতাড়ি যেখান থেকে স্টেশন মাস্টারকে দেখা যাচ্ছিল, মানে যেখানে বসেছিল সেদিকে তাকালো, দেখা যাচ্ছে সেখানে কেউ নেই। আরে এতক্ষণ ধরে তো এখানে স্টেশন মাস্টার, এই বুড়া লোকটাই তো এখানে বসে বসে কি জানি লিখছিল, আমাদের সাথে কথা বললো, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন আবার সে এইটাকে। তখন তারা তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, এই যে আঙ্কেল শুনেন, এই যে আঙ্কেল। তখন বললো যে হ্যাঁ কী হয়েছে তোমাদের, কী হয়েছে, কি বলো। বলে কি আপনি কি এখন আসলেন? সীমা জিজ্ঞেস করলো। তখন স্টেশন মাস্টার বললেন যে হ্যাঁ আমি তো এখনই এসেছি। তখন মনি ভালো করে দেখলো, মোটা চশমা, মোটা মোটা গ্লাসের বড় বড় চোখ, আর মোটা মোচ নাকের নিচে, হ্যাঁ, তো ভারী একটা চেহারা, এবং একটু বিরক্তি ভাব, ধমধম করে কথা বলে। তো মনি বলছে, আপনি না এখানে রাত্রে সারা রাত বসেছিলেন, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি আপনার সামনে, আপনি কখন বের হলেন, কখন তালা দিলেন, আবার কখন আসলেন, এখন আসলেন, মানে এটা। তখন মনির এলোমেলো কথা শুনে লোকটা আরও বেশি বিরক্ত হয়ে গেল, বললো যে তোমরা ছোট বয়সের বাচ্চা মেয়েদের, তোমাদের ভাই কথাবার্তাগুলো এরকম অসংলগ্ন কেন? তোমরা ঠিক করে কথাই বলতে পারো না এখনো? হ্যাঁ, আগে কথাবার্তা শিখো। কি আমি তখন এখানে ছিলাম, সেখানে ছিলাম, কি বলা বলতা বল। সারা রাত ধরে তো এই স্টেশনে তো চলে না, এই স্টেশনে তো সকাল ভোর 5টা থেকে চলাচল শুরু হয়, আমি তো ভোর 5টায় আসবো, আমি আবার রাতের বেলা আসবো কী জন্য? এই স্টেশন তো রাত 8টার সময় বন্ধ থাকে, রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকে, এই সময় তো কেউ এখানে আসে না। আর আমি কেন শুধু আসবো? আমি তো সকাল ভোর 5টায় ডিউটি করতে আসি, আর আমি চলে যাব রাত 8টায়। আমি তো গতকালও রাত 8টায় চলে গিয়েছিলাম, আমি এখানে বসেছিলাম, মানে সারা রাত বসে থেকে আমি কি করবো? তখন সীমা বললো যে আপনি তো বসেছিলেন সারা রাত, আর ওই যে একটা খাতা, ওই যে কলম, সেটা দিয়ে তো কী জানি খাতার মধ্যে লেখালেখি করছিলেন। তখন লোকটা আরও বেশি খেপে গেল, সে বললো যে এই তুমি কি পাগল নাকি? আমি কি ভূত নাকি যে আমি এখানে বসেছিলাম, রাতে লেখালেখি করছিলাম? এই কী বলে এগুলো? তা তোমরা কখন এসেছিলে? বলছে আমরা তো এসেছিলাম রাত 12টা, টিকিট কেটেছি অনলাইনে। বলছে দেখো তো অনলাইনে টিকিটে তোমাদের রাত 12টার সময় টিকিট ছিল কিনা, দেখো। তখন ওরা আবার নিজেদের টিকিটটা বের করলো, নিজেদের টিকিটটা বের করে তখন দেখতেছে ওখানে ভোর 5টা লেখা। আরে তখন ওরা অবাক হয়ে গেলো, কী রে, আমাদের ভোর 5টায় যাওয়ার কথা। তখন মনি বললো যে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা রতন আর সোহাগ কোথায়? ওই চল আমরা পাশের রুমে গিয়ে দেখি। তখন যেহেতু সকাল হয়ে গেছে, মানুষজন আসা শুরু করেছে, তারা দৌড়ে গেল পাশের রুমে গিয়ে তারা দেখলো কি সেখানে কিছুই দেখা যাচ্ছে না। সেখানে দেখলো যে চেয়ার আছে 4টা, টেবিল আছে, তারপরে আয়নাও আছে আগের জায়গায়, প্রথমে যে জায়গায় ছিল সেখানে টয়লেট আছে, সেই জায়গায় আয়নাটা একদম পরিষ্কার, ওরকম রাতের বেলা যেরকম একটু বিদঘুটে লাগছিল সেরকম নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আয়না। তারপরে তারা আবার দৌড়ে এসে দেখলো যে অন্য দিক থেকে রতন আর সোহাগ হন্তদন্ত হয়ে মানে দৌড়ায় আসতেছে, খুব করে, মানে ছটফটাইয়ে। তারপরে কাছে এসে বলছে, এই সীমা, মনি, তোমরা এখানে? আর আমরা তোমাদেরকে খুঁজতে সারা রাত, তোমরা গিয়েছিলে কোথায়? হ্যাঁ। তখন ওরা বলে যে আমরা কোথায় যাব, আমরা তো এখানেই ছিলাম, আমরা তো তোমাদেরকে খোঁজার জন্য এখানে স্টেশন মাস্টারের রুমের সামনে এসেছিলাম, এখানে এসে দেখি উনি লেখালেখি করছিল, আর আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আমরা আর পাশের রুমে যাইনি ভয়ে, আমরা তো তোমাদেরকে হারিয়ে ফেলেছিলাম, মিসিং হয়েছে। তখন ওরা বলছে যে না, তোমরা হারিয়ে গিয়েছো, আমরা হারাই নাই, আমরা তো তোমাদেরকে খুঁজতেছি। আমি তো স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম আমাদের ট্রেন রাত 12টায়, বলছে না তোমাদের ট্রেন রাত 12টায় না, রাত ভোর 5টায়। এটা বলার পরে তখন আমরা তো এখান থেকে ঘুরে, বলে কি রাতের বেলা বলেছিল ভোর 5টায়, এই ভদ্রলোক তো বলতেছে যে ট্রেন মাস্টার তো বলছে এখন 5টার সময় আসছে। তখন সোহাগের তো মাথা ঘুরতে লাগলো, রতন তো এই কথা শুনে একদম অবাক হয়ে গেল, বলছে তাহলে রাতের বেলা কোন স্টেশন মাস্টার আমাদেরকে বলে যে ভোর 5টায় আসবে?
যখন এই কথা বললো তখন আমরা পাশের রুমে গেলাম তোমাদেরকে এটা বলার জন্য, দেখি যে তোমরা আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে তোমরা দুজন কোথায় চলে গিয়েছো, তোমাদেরকে আমরা রুমে আর খুঁজে পাচ্ছি না। পরে সারা তোমাদের চিন্তায় আমি আর সোহাগ দুজনে মিলে পুরা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে আশেপাশের জায়গা থেকে তোমাদেরকে খোঁজার জন্য সারাটা রাত এখানে চক্কর লাগিয়েছি। কয়বার চক্কর দিয়েছি জানো? চক্কর দিয়ে এসে এই প্ল্যাটফর্মে এই রুমের মধ্যে কয়বার খুঁজে গিয়েছি, তা তোমরা কোথায় গায়েব হয়ে গিয়েছো? তখন মনি বলছে আমরা কোথাও গায়েব হই নাই, বিশ্বাস করো আমরা তো এই স্টেশন মাস্টারের রুমে এখানে দাঁড়িয়েছিলাম। সীমা যেতে চেয়েছিল একবার একাকি ওই রুমে, কিন্তু আমি ওকে যেতে দিইনি, আর আমি নিজেও যাইনি ভয়ে, কারণ ওখানে এই ঘটনাগুলো ঘটেছে। তখন রতন বলল যে এখন তো ভোর 5টার ট্রেন তো চলে আসছে, চলো আমরা ট্রেনে উঠি। তখন সীমা বলল যে না না না, আমি আর ট্রেনে উঠবো না, আমরা কোথাও যাবো না, আমাদের এত অ্যাডভেঞ্চারের দোকানে, চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের ভালো লাগছে না। তখন সোহাগ বলল ও এতটুকুতে তোমরা ভূতের ভয়ে কাঁদ, হ্যাঁ এই তোমাদের ভূতের হ্যাঁ আমাকে ভয় লাগাতে গিয়ে এখন নিজেরা ভূতের ভয়ে কাচ্চিত হয়ে পড়ে গেলে নাকি? তো তখন মনি বলে যে না দোস্ত মাফ করে দে, ভূতের কথা আর বলবো না, কিন্তু এখন চল আমরা বাড়ি চলে যাই, আমার আর বেড়াতে যাওয়ার কোনো এনার্জি নেই, কোনো মন মানসিকতা নেই, কারণ আমার অনেক ভয় লাগছে, আমি আর এই স্টেশনে থেকে অন্য কোথাও যাব না, আমি সোজা বাসে যাব। এই বলে 4 বন্ধু আবার বাসায় ফেরত চলে গেল। ঠিক আছে, কেমন লেগেছে তোমাদের কাছে গল্পটা? মোটামুটি ভালো লেগেছে তাই না? দেখি সামনে আরও ভালো গল্প বলতে পারি কি না। আমি অনেকটা এভাবেই গল্প বলি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।